ঠোঁট দহনে অগ্নিশিখা লেখিকা জুনায়ে জিনু পর্ব ৫৪-র শেষাংশ। দুপুর ২টা তুর্য তারার জন্য ৩ সেট ড্রেস কিনে আনে। যেহেতু আজকের দিনটাই থাকবে তারা, তাই এত ড্রেস কিনে নি। ১ সেট তারার পরনে থাকবে আর ২ সেট এখানে রেখে চলে যাবে, যাতে মাঝে মাঝে হুটহাট করে আসলে আর জামা কাপড় নিয়ে প্রবলেম না হয়। তুর্য ড্রেসগুলো নিয়ে সোজা তার রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে, আর ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় তারা সোফায় হেলান দিয়ে বসে বসে আনার খাচ্ছে। তার উপর তারার পরনে তার নিজের টি শার্ট আর হাঁটু অবধি একটা হাফ প্যান্ট, যেগুলো নেহা আর তিথির সাহায্যে তাই গোসল করে পড়েছে। তারা দরজা খোলার আওয়াজে দরজার দিকে তাকায়। দরজার সামনে তুর্যকে দেখে সে ঠিক হয়ে বসে। তুর্য দরজা আটকে তারার দিকে এগিয়ে আসে। তার জামা কাপড় পরেছে ভালো কথা, টি শার্টটাও লেগেছে তার শরীরে, খুব সুন্দর ও লাগছে তাকে। তবে তার শরীর বড্ড ঢিলে ঢালা হয়েছে। আর প্যান্ট, সেটা তো শর্ট প্যান্ট, তাই সেটা নিয়ে মনে হয় না তার কোনো ঝামেলা হয়েছে। তারা তুর্যকে তার দিকে আসতে দেখে আজাইরাই দাঁত বের করে বেক্কেলের মতো হাসে। তুর্য তারার পাশে এসে বসে ফোড়ন কেটে বলে ওঠে, অমনি আমার টি শার্ট প্যান্ট দখল হয়ে গেছে তাই না? তুর্যের কথা শুনে তারা সাথে সাথে মুখ ভোতা করে কড়া কণ্ঠে উত্তর দেয়, এখন তো একটা দখল করেছি, নতুন বাসায় উঠলে সবগুলো টি শার্ট প্যান্ট দখল করে বসে থাকবো দেখবেন। তারার কথায় তুর্য হালকা হাসে। সে আর কিছু না বলে তারাকে এক হাতে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলে ওঠে, ওকে ম্যাডাম, আপনি আমার সব টি শার্ট নিয়ে নিয়েন, ঠিক আছে? আমার সব টি শার্ট আর প্যান্ট আজ থেকে আপনার, খুশি? তুর্যের কথায় তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি? তারাকে খুশি হতে দেখে তুর্য ফের তারার চুলের ভাঁজে চুমু এঁকে হেসে বলে ওঠে, হ্যাঁ সত্যি। তুর্যের কথায় তারা আর কিছু না বলে খুশিতে তুর্যের বুকের সাথে লেপ্টে থাকে। তুর্য এবার তারার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে বলে ওঠে, ঘুম থেকে উঠে কি পেটে কিছু পড়েছে, নাকি শুধু বসে বসে আনার খাওয়া হচ্ছে, কোনটা? তুর্যের কথায় তারা তুর্যের টি শার্ট খামচাতে খামচাতে বলে ওঠে, হ্যাঁ আম্মু এসে খাইয়ে দিয়ে গেছে। তারার কথায় তুর্য বলে ওঠে, ও আচ্ছা, শোন আজকে আমাদের বিয়ে, জানিস তো? তুর্যের কথায় তারা আগের ন্যায় সোজাসাপটা উত্তর দেয়, হ্যাঁ জানি। তারার কথায় তুর্য অবাক হয়ে বলে ওঠে, কে বলল তোকে? নেহা আপু বলল। তারার কথায় তুর্য আর কোনো কথা না বাড়িয়ে তারার কপালে চুমু এঁকে বলে ওঠে, তো এবার বিয়ে করতে চাস তো আমায়? তুর্যের কথায় তারা এবার তুর্যের বুক থেকে মাথা তুলে তুর্যের পানে তাকিয়ে হেসে বলে ওঠে, শুধু বিয়ে নয় জনাব, সাথে আপনার বাবুর আম্মু হতে চাই, বুঝলেন? তারার কথায় তুর্য মৃদু শব্দ করে হেসে ঠোঁট কামড়ে ধরে। তুর্য এবার তারার নাকের সাথে নাক হালকা ঘষে ফিসফিস করে বলে ওঠে, আমার বাবুর আম্মু হতে গেলে কিন্তু বেশ সাফার করতে হবে আপনাকে। পারবেন তো এত এত কষ্ট সহ্য করতে? তুর্যের কথায় তারাও কম যায় না, সেও বাঁকা হেসে বলে ওঠে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে, তাই এখন আর মনে হয় না আমার এত কিছু সাফার করতে হবে। তার কথা শুনে তুর্য বলে ওঠে, বাবা এত কনফিডেন্স নিজের ওপর? তুর্যের কথা শুনে তারা একটু ভাব নিয়ে নিজের টি শার্টের কলার টেনে বলে, কনফিডেন্স তো থাকতেই হবে, মোতাহারার আম্মু বলে কথা। বলে হেসে ওঠে তারা, সাথে তুর্য শব্দ করে হেসে জড়িয়ে নেয় তারাকে তার বুকের সাথে। তুর্য বেশ কিছু সময় হেসে এবার শান্ত হয়। তারা চুলের ভাঁজে চুমু এঁকে ধীর কণ্ঠে বলে ওঠে, ব্যাস আর কিছু চাই না, শুধু আমার হয়ে সারা জীবন থেকে যাস, এইটুকুই তোর কাছে চাওয়া আমার। তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, এই থেকে গেলাম, আপনি আমায় মৃত্যু অবধি রেখে দিয়েন। তারার কথায় তুর্য দুহাতে তারাকে শক্ত করে জড়িয়ে ধরে ফের আরো একটি চুমু এঁকে বলে ওঠে, এই তুর্যের দেহে প্রাণ আছে যতদিন, তারার হাত ছাড়বে না সে কোনো দিন। মৃত্যু অবধি সেই হাত সে আঁকড়ে ধরে থাকবে, তাতে তুই চাস বা না চাস, তুই শুধুমাত্র এই মেহেরাজ খান তুর্যের। তারা তুর্যের কথা শুনে তৃপ্তির হাসি এসে তুর্যের বুকে মাথা রেখে ঠোঁট দ্বারা তুর্যের বুকে শব্দ করে একটা চুমু খেয়ে ফের জড়িয়ে ধরে। তা দেখে হালকা হাসে তুর্য। শ্রাবন্তী শোনো। শ্রাবন্তী জাহানার মঞ্জিলের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের পরিবেশগুলো দেখছিল, ভালো লাগছিল না তার কোনো কিছুই। তারাকে খুঁজে পাওয়ার সন্ধানে সে এসেছিল তারার সাথে দেখা করতে। যতই হোক নিজের জন্য তো আর বেস্ট ফ্রেন্ডের এই অবস্থায় সে না এসে থাকতে পারবে না, তাই সেও সকলের সাথে এসেছিল। তবে তেমন রুম থেকে বের হয়নি, শুধুমাত্র তারার সাথে দেখা করে আবার তার রুমে চলে যায়। তবে রুমে ভালো না লাগায় সে বাহিরে আসে, সকলের থেকে কিছুটা আলাদাভাবে সে নিজেকে রাখতে চায়। আজকাল আর এসব আনন্দ উল্লাস তার কোনো কিছুই ভালো লাগে না। জীবনে সকল আনন্দ আড্ডা রং সব কিছু যেন হুট করেই তার ফিকে হয়ে গেছে বললেই চলে। জীবনটা এখন আর নতুন দিকে কেমন মোড় নিয়েছে, যেটার সাথে সে কখনো পরিচিত ছিল না। শ্রাবন্তী বাহিরে আসতেই এমন সময় জয় তাকে পেছন থেকে ডেকে ওঠে। শ্রাবন্তী জয়ের ডাক শুনে পেছন ফিরে তাকায়, জয়কে দেখে সে কিছুটা ইতস্তত বোধ করে।
জয় এর মধ্যে তার সামনে এসে হেসে কোনো কিছু না বলে হুট করেই বলে ওঠে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জয়ের কথায় শ্রাবন্তী ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, কিসের সিদ্ধান্ত? শ্রাবন্তীর কথায় জয় হেসে বলে ওঠে, এই যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এটাও জানি তুমিও আমায় ভালোবাসো, যা তোমার চোখে আমি দেখেছি। জয়ের কথায় অবাক হয় শ্রাবন্তী, বিস্মিত কণ্ঠে সে বলে ওঠে, পাগল হয়ে গেছেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? শ্রাবন্তীর কথায় জয় হালকা হেসে শান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ আমি জানি কি বলছি আর তুমি সেটাও শুনছো। সেটাই সত্যি, আমি তোমাকে বিয়ে করতে চাই। জয়ের কথায় শ্রাবন্তী কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, অসম্ভব, এটা কোনোদিন সম্ভব নয়। শ্রাবন্তীর কথায় জয়ের ঠোঁটের কোণে হাসি মিলিয়ে যায়, সে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কেন সম্ভব নয় শ্রাবন্তী? আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তাহলে অসম্ভবটা কোথায়? জয়ের কথায় শ্রাবন্তী নিজেকে সামলে কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? না, আমি আপনাকে ভালোবাসি না। আর রইল পরে বিয়ের কথা, যাকে আমি ভালোইবাসি না তাহলে তাকে কেন আমি বিয়ে করতে যাব? আপনি প্লিজ এসব নাটক বন্ধ করুন, আমার আর এসব ভালো লাগছে না। দয়া করে আমার সামনে এসব কথা আর কোনোদিন বলবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি আপনার কাছে। বলেই শ্রাবন্তী আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে ধূপধাপ পায়ে সেখান থেকে চলে যায়। জয় অবাক চোখে তাকিয়ে আছে শ্রাবন্তীর যাওয়ার পানে, সে বুঝতেই পারছে না হঠাৎ শ্রাবন্তী এমন কেন করছে। সে তো ভুল কিছু বলেনি, শ্রাবন্তী যে তাকে পছন্দ করে সেটা সে নিজ চোখে দেখেছে। তা শ্রাবন্তীর চোখ বলে শ্রাবন্তী তার জন্য আলাদা কিছু ফিল করে, তাহলে সে বলছে না কেন? সে ভেবে পাচ্ছে না। শ্রাবন্তী যেতে যেতে মনে মনে বলে ওঠে, পারলে আমায় মাফ করবেন, হয়তো এই জন্মে আমাদের মিল হবার নয়। কথাটা বলতেই শ্রাবন্তীর চোখ ভরে ওঠে, সে নিজের হাত দ্বারা চোখের পানিটি মুছে বাড়ির ভেতর চলে যায়। শ্রাবন্তী চলে যেতেই জয় নিজেকে স্বাভাবিক করে তোলে, বলে ওঠে, আমি জানি তুমি আমায় ভালোবাসো আর সেটা আমি তোমায় দিয়ে বলিয়েই ছাড়বো। গড প্রমিস। সন্ধ্যা ৭টা। বসার ঘরে সকলেই বসে আছে হাসি মুখে। তারা, তুর্য, তাজ, তিথি একসাথে একটা সোফাতে বসে আছে। তাদের সামনে আছে কাজী ও উকিল সহ বাড়ির প্রতিটা সদস্য। সকলেই অধীর আগ্রহ নিয়ে বসে আছে বিয়ের জন্য। আজ তারা তো তিথিকে একই রকম দেখতে লাল টুকটুকে একটা শাড়ি পরানো হয়েছে, তবে সেটা একদমই বেনারসি নয়, খুব হালকা ডিজাইনের মাঝে কাতান শাড়ি পরানো হয়েছে। আর তাদের কোনো আলাদা করে সাজসজ্জাও করানো হয়নি, অতি সাধারণভাবেই দুজন সেজেছে। দুজনে তেমন সাজ পছন্দ করে না, তাই হালকাভাবেই নেহা তাদের সাজিয়েছে। যেহেতু কোনো অনুষ্ঠান করা হবে না, বিয়েটা পারিবারিক, তাই এত ছিমছাম। যদিও বড়রা একটু আপসেট বাড়ির ছেলে মেয়েদের এভাবে বিয়ে দিতে হচ্ছে বলে, তবে ওদের কিছুই করার নেই, চাইলেও তো তারা পারবে না। তুর্যের মুখের ওপর কিছু বলার সাহস নেই, তাই চুপচাপ সবটা মেনে নিয়েছে তারা। তাজ তুর্য আর সাদা পাঞ্জাবি পরেছে, পুরোটাই সাদা, কোনো ডিজাইন নেই তাতে। কোনো রকম একেবারেই তারা সাদা পাঞ্জাবিতে নিজেদের উপস্থাপন করেছে। তাজ তো মনে মনে বেজায় খুশি, কোনো রকম ঝামেলা ছাড়া সে তিথির সাথে তার বিয়েটা হয়ে যাবে। সে ভাবতেও পারেনি তাকে আর কষ্ট করে কোনো কিছুর মুখোমুখি হতে হলো না। তুর্য তাকে সোজা বিয়েতে নিয়ে এসে পৌঁছে দিয়েছে। মনে মনে সে তো কোটি কোটি বার তুর্যকে অবধি ধন্যবাদ দিয়েছে। তিথিও মনে মনে বেশ খুশি, এত বছর পর ফাইনালি সে তাজকে নিজের স্বামী হিসেবে পাচ্ছে। তার চাওয়া পাওয়া স্বপ্ন সব পূর্ণ হতে চলেছে আজ। তার থেকে আজ বেশি খুশি আর কি হতে পারে। সকলের নীরবতার মাঝে শাহেদ খান সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে আর দেরি করে লাভ কি, শুভ কাজ শুরু করা হোক। কাজী সাহেব, আমার নাতি নাতনিদের বিয়েটা শুরু করুন। শাহেদ খানের কথায় কাজী সাহেব হালকা হেসে বলে ওঠে, হ্যাঁ নিশ্চয়ই, তা আগে কার বিয়েটা শুরু হবে? কাজের কথা শুনে শাহেদ খান তুর্যতারার দিকে ইশারা করে বলে ওঠে, আগে আমার বড় নাতিটা শুরু করুন, তারপর ছোট নাতির বিয়েটা পড়ান। শাহেদ খানের কথা অনুযায়ী কাজী সাহেব আর কোনো কথা বাড়ায় না। তিনি কাবিননামা লিখতে শুরু করে, এক এক করে বাবা মা সকলের নাম লিখে, যা যা প্রয়োজন সবটা লিখে তুর্যের দিকে তাকিয়ে কাজী বলে ওঠে, কাবিননামা কত দেব বাবা? কাজীর কথা শুনে তুর্য তারার পানে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, ৫ কোটি দিন, আর তার সাথে আমার কানাডায় তৈরি করা ২ কোটি টাকার বাড়ি ও আমার নতুন কোম্পানিটাও কাবিননামায় অ্যাড করুন। সঙ্গে সঙ্গে তারা চমকে তাকায়, ছোটরা তো পুরাই অবাক। তারা তুর্যের পানে তাকে কিছু বলতে নেবে, তার আগেই তুর্য তাকে থামিয়ে বলে ওঠে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। তুর্যের কথা শুনে তারা তাও কিছু বলতে নিলে তুর্য তাকে চোখ রাঙিয়ে থামিয়ে দেয়। তা দেখে থেমে যায়। তারা অসহায় চোখে তাকায় কাবিননামার দিকে। এত টাকা, কাবিন আর এসব বাড়ি কোম্পানি দিয়ে সে কি করবে ভেবে পায় না। এত কিছু তার প্রয়োজনই ছিল না। কাজী আর কথা না বাড়িয়ে তুর্যের কথা অনুযায়ী কাবিননামা লিখতে শুরু করে। এর মাঝে তুর্য ফের কাজীকে থামিয়ে দিয়ে বলে ওঠে,
আর হ্যাঁ, কাবিননামায় আমাকেও রাখুন, যাতে কখনো আমাদের মাঝে কোনো ঝামেলা হলে তাজরিন খান তারা আমাকে ছাড়ার কথা চিন্তাও না করতে পারে। হাজার চাইলেও সে আমাকে যাতে ছাড়তে না পারে। তুর্যের কথায় সকলেই প্রায় অবাক। তারা অবাক চোখে তুর্যের পানে তাকায়। তুর্য তারার পানে তাকিয়ে হালকা হাসে। এদিকে কাজী তো পুরাই অবাক। এমন বিয়ে যেন সে জীবনে প্রথম দেখলো। এই বিয়ে না করাতে আসলে জানতেই পারতো না এমন বিয়েও যে হয়। হামিদ খান ও শারমিন বেগম বুঝতে পারে তাদের ছেলে যে আসলেই পাগল হয়ে গেছে তারার জন্য। এই ছেলে আজকাল কি করে না করে কিছুই তারা বুঝতে পারে না। মাঝে মাঝে তো তারা ভাবে এটা কি আদৌ তাদের ছেলে নাকি অন্য কারো। এদিকে তুর্য কাজীর পানে তাকাতেই কাজীকে বসে থাকতে দেখে বলে ওঠে, কি হলো লিখুন। তুর্যের কথায় কাজী থতমত খেয়ে যায়। আমতা আমতা করতে করতে তিনি তুর্যের কথা অনুযায়ী কাবিননামা লিখে শেষ করে বলে ওঠে, চলুন তাহলে এবার বিয়েটা পড়িয়ে দেওয়া যাক। কাজীর কথা শুনে সকলেই মাথা নাড়িয়ে সায় জানায়। কাজী সাহেব সামনে বসেন। সকলের দৃষ্টি তখন তুর্য ও তারার দিকে। ঘরে এক পবিত্র নীরবতা ছড়িয়ে পড়ে। কাজী সাহেব পবিত্র কালাম পাঠ করে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। কাজী সাহেব তুর্যের দিকে তাকিয়ে বলেন, পিতা মোহাম্মদ ইমরান খান ও মাতা পিয়ন্তি খানের কন্যা মোসাম্মদ তাসরিন খান তারাকে আপনি কি 5 কোটি দেনমোহরা অনুযায়ী আপনি তাকে সহধর্মিণী বানাতে রাজি? তাহলে বলুন কবুল। কাজীর কথায় তুর্য তারার পানে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে হালকা এসে বলে ওঠে, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। তারা তুর্যের পানে তাকায়। তুর্য তারার পানে তাকিয়ে হালকা হাসে। এর মাঝে কাজী তারার সামনে এসে বলে ওঠে, এবার আপনার পালা। কাজীর কথায় তারা সহ সকলে কাজীর পানে তাকায়। কাজী তারার পানে তাকিয়ে বলে ওঠে, পিতা মোহাম্মদ হামিদ খান ও মাতা শারমিন খানের পুত্র মেহরাজ খান তুর্য আপনাকে 5 কোটি দেনমোহর আনায় আপনাকে সহধর্মিণী হিসেবে গ্রহণ করিয়াছে। আপনিও কি তাকে বিয়ে করতে রাজি? তাহলে বলুন কবুল। তারার বুকের ভেতর আজ এক অদ্ভুত উষ্ণ অনুভূতির ঢেউ খেলছে। বুকটা ফেটে ভালোবাসা উপচে পড়ছে। যেন তুর্যের চোখে চোখ রাখলেই সে পুরো পৃথিবীটা তার হাতে পেয়ে যাচ্ছে। আজ আর কোনো ভয় নেই, নেই কোনো অনিশ্চয়তা। যে মানুষটা তাকে আর ভালোবাসায় বেঁধেছে তারার মন জুড়ে এক ধরনের নরম আলো ছড়িয়ে পড়ছে। যেন কোনো এক রূপকথার গল্পের শেষ পৃষ্ঠা খুলে বসে আছে সে, যেখানে রাজকুমার সত্যি এসে রাজকুমারীকে নিয়ে যায়। তুর্যের মুখের দিকে তাকিয়ে তার হৃদয় দুলে ওঠে। একটা মিষ্টি ভালো লাগার শিহরণ বয়ে যায় সমস্ত শরীর জুড়ে। তার চোখের কোণে জল, কিন্তু সেই জলে কষ্ট নেই, আছে প্রশান্তি, তৃপ্তি আর একরাশ ভালোবাসা। মনে হচ্ছে জীবনের সব অপূর্ণতা এই এক মুহূর্তে পূর্ণ হয়ে গেছে। আসছে শুধু তারা নয়, আসছে তুর্যের তাজরিন। সকলে চেয়ে আছে তারার পানে, এমনকি তুর্যও চেয়ে আছে শান্ত চোখে তারার পানে। সে বুঝতে পারছে না তারা এত কেন দেরি করছে। এর মাঝে কাজী আরেকবার বলে ওঠে, বলুন মা কবুল। কাজের কথায় তারা এবার তুর্যের পানে তাকায়। তুর্য তার পানেই তাকিয়ে আছে। তা দেখে তারা হুট করে সকলের সামনে তুর্যের হাত ধরে হালকা হাসে। তুর্য তাকায় তার হাতের দিকে, ফের তাকায় তারার পানে। তারা হালকা হেসে এবার মাথা নিচু করে মিহি কণ্ঠে বলে ওঠে, আলহামদুলিল্লাহ কবুল। মুহূর্তে সকলের ঠোঁটে হাসি ফোটে। তুর্যের ঠোঁটে ফোটে তৃপ্তির হাসি। কাজী ফের বলে ওঠে, আবার বলুন, আলহামদুলিল্লাহ কবুল। আরও একবার বলুন না। এবার তারা শক্ত করে তুর্যের হাত ধরে। তুর্য তা দেখে তার হাতের পানে তাকিয়ে হালকা হেসে এবার তার বাম হাত তারার হাতের উপর রেখে শক্ত করে ধরে তুর্যের হাতের স্পর্শ পেতেই তারা শেষবারের মতো বলে ওঠে, আলহামদুলিল্লাহ কবুল। সঙ্গে সঙ্গে তুর্য মনে মনে বলে ওঠে, শুকর আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে পুরো বাড়ির লোক আলহামদুলিল্লাহ বলে। তুর্যের চোখ ভিজে আসে। চোখ থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সে বের হতে দিতে চাইছে না। হয়তো খুশির অশ্রু কণা গড়িয়ে পড়তে চাইছে তার চোখ বেয়ে। তারা চোখ তুলে তাকায় তুর্যের পানে। তুর্য তারাকে তাকাতে দেখে শব্দবিহীন হাসে। কাজী এবার তাজ তিথির কাছে যায়। তুর্য তারার মতো কাবিননামায় কাগজ লিখে শেষ করে কাজী তাজকে জিজ্ঞেস করে ওঠে, কাবিননামা কত লিখব? কাজীর কথা শুনে তাজ তিথির পানে তাকিয়ে হালকা হেসে বলে, ভাইয়ার মতো আমার অত টাকা নেই, আর না আছে নিজের কোম্পানি। তাই আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী দেই, তুমি কি কিছু মনে করবে তিথি? তাজের কথায় সকলেই তাদের পানে তাকায়। তিথি হালকা হেসে তাজের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার আপনাকে হলেও চলবে তাজ। কাবিননামা আমাকে 1 টাকা দেনমোহর দিলেও আমি খুশি। আমার শুধুমাত্র আপনাকে চাই। তিথির কথায় তাজের প্রাণ জুড়িয়ে যায়। সকলের মুখে হাসি ফোটে। পিয়ন্তি বেগম মনে মনে বেশ খুশি হন। ছেলে তার বেছে বেছে যোগ্য বউ খুঁজে বের করেছে। তাজ তৃপ্তির হেসে কাজীর দিকে তাকিয়ে বলে ওঠে, 3 কোটি টাকা লিখুন কাজী সাহেব। তাজের কথায় তিথি তাজের পানে তাকায়। তাজ তিথির পানে তাকিয়ে হালকা হাসে। কাজী সাহেব তাজের কথা অনুযায়ী কাবিননামায় 3 কোটি টাকা লেখে। তাজ তিথির বিয়ে পড়াতে শুরু করে। প্রথমে তাজ কবুল বললে, তারপর তিথি বলে। মুহূর্তে 4 জন মানুষ পবিত্র স্বামীর বন্ধনে
আবদ্ধ হয়। বিয়ে পড়ানো শেষ হলে কাজী মোনাজাত ধরে। সকলে বিয়ের কাজ শেষ হতেই শাহেদ খান কাজী ও উকিল সাহেবের হাতে মোটা অঙ্কের 2 বান্ডিল টাকা বকশিশ দেয়। কাজী আর উকিল দুজনেই বেশ খুশি হয়ে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের সকল ঝামেলা শেষ হতেই তুর্য বসা থেকে উঠে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, বিয়ের কাজ তো শেষ, তাহলে আমরা রওনা দিলাম, তোমরা আস্তে আস্তে আসতে থাকো। তুর্যের কথায় সকলে অবাক হয়ে যায়। শাহেদ খান বলে ওঠে, রাতে খাওয়া দাওয়া তো করে যা, আর তাছাড়া এত তারা কিসের, কালকে গেলেও তো পারিস। শাহেদ খানের কথা শুনে তুর্য বলে ওঠে, না, আমি আজকেই ঢাকা যেতে চাচ্ছি, বাকিদের ইচ্ছে হলে কালকে যেতে পারে, তবে আমি আজকে ঢাকায় যাব। তুর্যের কথায় হামিদ খান সহ এবার শাহেদ খানও বেশ বিরক্ত হয়। ছেলেটার সবকিছুতেই বেশি বেশি, একটু এত কিসের তার তারা ভেবে পায় না সে। তুর্য এবার তাজের পানে তাকিয়ে বলে ওঠে, নতুন বিয়ে করেছিস, বসে আছিস কেন? আমার সাথে তুইও যাবি, বাসর টাসর করার প্ল্যান নেই নাকি? তুর্যের কথায় মুহূর্তেই কেসে ওঠে দাস, সাথে শাহেদ খান সহ বড়রা সকলে বেশ অস্বস্তিতে পড়ে যায়। এই ছেলের জ্ঞান বুদ্ধি লজ্জাশরম বলতে কিছুই নেই, এতগুলো মানুষের মাঝে কী সব বলছে। এদিকে তারা তো তুর্যের কথা শুনে পুরাই শেষ। সাথে তিথিও তুর্য তাজকে কাশতে দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে, বসে বসে কি কাশবি নাকি যাবি? দেরি করে রওনা দিলে কিন্তু রাত হয়ে যাবে অনেক। তুর্যের কথা শুনে তাজ আর কথা না বাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, সাথে তিথিও উঠে দাঁড়ায়। তাজকে উঠতে দেখে তুর্য তারার হাত ধরে বলে ওঠে, চল। বলে তাকে দাঁড় করায় তুর্য। সকলের পানে তাকিয়ে বলে ওঠে, আমরা নতুন বাড়িতে আজ উঠছি, যেহেতু সেটা তারাকুঞ্জ থেকে কাছে পড়ে, কাল সকালে তারাকুঞ্জে যাব, এখন আসছি। বলেই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তারার হাত ধরে হাঁটা দেয়। পেছন পেছন তাজ তিথিও যেতে শুরু করে। শাহেদ খান রাগে হামিদ খানের দিকে তাকিয়ে বলে ওঠে, কি খেয়ে এই ঘাট তারাটাকে জন্ম দিয়েছে শুনি, একটা কথাও যদি আজ অব্দি শুনতো। শাহেদ খানের কথা শুনে হামিদ খান মাথা নিচু করে ফেলে। তিনি আর কি বলবে, তার বলার মতো কিছুই নেই, কারণ তিনি নিজের মাঝে 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 ভাবেন কি খেয়ে এটাকে জন্ম দিয়েছেন। রাত 1টা তুর্যদের গাড়ি এসে থামে তাদের নতুন বাড়ির সামনে। তারা তুর্যের বুকে মাথা রেখে ঘুম ঘুম চোখে অলস ভঙ্গিতে বসে আছে। কিছু সময় আগেই সে ঘুম থেকে উঠে গেছে। তাজ ড্রাইভ করছিল, তার পাশে তিথি, সেও পুরো রাস্তায় তাজের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে। তবে বাড়ি পৌঁছানোর কিছু সময় আগে তার ঘুম ভেঙে যায়। গাড়ি থামতেই তাজ তিথি নেমে যায়। তারাও অলস ভঙ্গিতে তুর্যের কাছ থেকে সরে এসে গাড়ি থেকে নামতে শুরু করে। তারা এখনো বাড়িটি দেখেনি। তারা নামতেই ওপাশ থেকে তুর্য এসে হঠাৎ করেই তারার চোখ ধরে। তাতে তারা অবাক হয়ে তার চোখে তুর্যের হাতের উপর হাত রেখে বলে ওঠে, চোখ ধরলেন কেন তুর্য ভাই? তারার কথায় তুর্য হালকা হেসে বলে ওঠে, একটু পরে দেখতে পারবি কেন ধরেছি, এখন চল। তুর্য তারাকে আর কিছু না বলতে দিয়ে তারা চোখ ধরে নিয়ে যেতে থাকে। তারা কিছুটা বিরক্ত হয়ে বটে, ঘুমানোর জন্য বেশ অলস লাগছে তার। তার উপর এখন এসব। তাজ তিথি তুর্যের কাণ্ডে হালকা হেসে তাদের পেছন পেছন যেতে থাকে। কিছুটা পথ আসতেই তুর্য তারার চোখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। তারা তখনও চোখ বন্ধ করেছিল। তুর্য তারার 2 কাঁধে হাত রেখে হালকা হেসে বলে ওঠে, চোখ খোল। তুর্যের কথায় তারা পিটপিট করে চোখ খুলে তাকায়। চোখ খুলে তাকাতেই পুরো স্তব্ধ হয়ে যায় সে। তুর্য পাশ থেকে তারার রিয়াকশন দেখে হালকা হাসে, তারার সামনে এগিয়ে যায়। বাড়ির সদর দরজার ডান পাশটায় দেওয়ালের সাথে সাদা টাইলসের ওপরে খোদাই করে লেখা তুর্য তারাকুঞ্জ। তার পাশে অসম্ভব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তারা এবার অবাক চোখে চারপাশটা তাকায়। পাশ থেকে তাজ তিথিও তারার রিয়াকশন দেখে মুচকি মুচকি হাসছে। যদিও তিথি বাড়ির বিষয় না জানলেও তাজ জানতো, তবে তারার রিয়াকশনটা দেখার মতো। তারা কিছুটা বাইরের দিকে বেরিয়ে এসে পুরো বাড়িসহ চারপাশটা দেখতে থাকে অবাক চোখে। সামনে দাঁড়িয়ে আছে দোতলা বিশিষ্ট একটি রাজকীয় অথচ নরম আভায় মোড়ানো ডুপ্লেক্স বাড়ি। বাইরের দেওয়াল জুড়ে হালকা অফ হোয়াইট রং, যার মাঝে মাঝে মৃদু সোনালি রঙের ডিজাইনে নকশা করা, ঠিক যেন কোনো ক্যানভাসে শিল্পীর ছোঁয়া। বাড়ির সামনে দুদিকে মোটা পিলার, যা সন্ধ্যার আলোয় আরও চোখ ধাঁধানো হয়ে উঠেছে। উপরের বারান্দা জুড়ে রয়েছে কাঠ আর কাঠের সংমিশ্রণে তৈরি রেলিং, যা বাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। সদর দরজার ঠিক পাশে রয়েছে একটা মাঝারি আকৃতির নাম ফলক, সাদা টাইলের উপর খোদাই করে লেখা তুর্য তারাকুঞ্জ। তার চারপাশে ছোট ছোট ঝিনুক আর ফুলের কারুকাজ, যা রাতে হালকা আলোয় ঝলমল করে ওঠে। বাড়ির সামনে রয়েছে এক প্রশস্ত বাগান, ঘাসগুলো যেন একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে সাজানো, সবুজ মখমলের মতো বিছানো। চারিদিকে রকমারি ফুল, গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, আরও নাম না জানা কিছু বিদেশি ফুল, যার গন্ধে রাতের হাওয়া মোহময় হয়ে উঠেছে। মাঝখানে ছোট্ট একটি ফোয়ারা, যেটা থেকে টুপটুপ করে পড়া পানির শব্দ বাড়ির শান্ত পরিবেশে এক সুরেলা ছন্দ এনে দেয়। বাড়ির বাঁ পাশে এক সরু পাথরের পথ চলে গেছে পেছনের দিকে, আর ডান পাশে রয়েছে একটি ছোট টং ঘর, যা দেখে মনে হয় রাতের আড্ডা, বা উপরে তাকালে দেখতে পাই দ্বিতীয় তলায় এক কোণায় রয়েছে কাচে মোড়ানো ছোট্ট একটি ঘর, সম্ভবত পড়ার ঘর বা ছাদে বসার স্পট।
সূর্য এবার তারার কিছুটা কাছে গিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তোর মনে আছে বাবুই, ছোটবেলা বাবা মার কিছু একটা নিয়ে ঝগড়া হয়, মা সেদিন খুব কান্না করে, তুই মায়ের কান্না করা দেখে জিজ্ঞেস করেছিলি কাঁদছো কেন বম্মা? সেদিন মা তোকে বলে মেয়েদের বাড়ি বলতে কিছু হয় না, বাপের বাড়িও পর, আর বিয়ের পর যারা বলে শ্বশুর বাড়ি মেয়েদের আসল বাড়ি, সেটাও ভুল, মেয়েদের কখনো নিজের বাড়ি হয় না। তখন সেটা শোনার পর তুই আমাকে এসে বলেছিলি তুর্য ভাই, মেয়েদের নিজের বাড়ি বলতে কি কিছুই হয় না? তোকে আমি এর কারণ জিজ্ঞেস করলে তুই মায়ের বলা কথাগুলো বলে আমায় বলেছিলি তুই বড় হলে যাতে তোকে আমি একটা বাড়ি করে দেই যেটা শুধুমাত্র তোর বাড়ি থাকবে। সেদিন তোকে আমি কথাও দিয়েছিলাম তুই বড় হলে তোর একান্ত একটা বাড়ি আমি তোকে করে দিব। আজ দেখ তোর কথা আমি রেখেছি, আজ তোর জন্য আমি একটা বাড়ি নয় বিদেশের মাটিতে আমার ছয় ছয়টা বাড়ি তোর নামে। তোর জন্য আজ দেশের মাটিতে আরও একটি বাড়ি কিনলাম। বাড়ির নামটা দুজনের হলেও বাড়ির দলিলটা তোর নামে করা। জানিস আজ আমি খুব খুশি, আমি আমার বাবুইকে দেওয়া কথা রাখতে পেরেছি বলে। আমি নিরাশ করিনি তোকে, তোকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি, তোর জন্য আমি একান্ত একটা বাড়ি করতে পেরেছি। তুই খুশি হয়েছিস তো? তুর্যের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের গভীরে গেঁথে যেতে থাকে, মনে হয় তার চারপাশের সব শব্দ থেমে গেছে, কেবল তুর্যের কণ্ঠটাই প্রতিধ্বনিত হচ্ছে তার হৃদয়ের অলিতে গলিতে। চোখ দুটো এক পলক তুর্যের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে কাঁপতে কাঁপতে যে ওঠে পাপড়ি, চোখে জমে থাকা অশ্রু আর আবেগ মিলেমিশে গালে গড়িয়ে পড়ে, তার বুকের ভেতরটা যেন মুহূর্তে ফেটে পড়তে চায়, ভর করে ভালোবাসা। আজ তুর্যের কথাই যেন এক মোহময় সান্ত্বনায় গলে যাচ্ছে হৃদয়ের ভেতর, একটা কমলতা, এক ধরনের শান্তি যেটা কেবল নিজেকে নিঃশর্তভাবে ভালোবাসা মানুষের কাছে অনুভব করা যায়। হঠাৎ তারার চোখে পানি দেখে চমকে ওঠে তুর্য, হুট করে কি হলো বুঝতে পারে না সে। তুর্য তড়িঘড়ি করে তারার কাছে গিয়ে গালে হাত দিয়ে হন্তদন্ত হয়ে বলে ওঠে, কি হয়েছে বাবুই, কাঁদছিস কেন? কিছু হয়েছে? আমি কি কিছু ভুল করলাম? তোর কি বাড়িটা পছন্দ হয়নি, নাকি আমি কিছু ভুল করেছি? তুই আর বলতে পারে না তুর্য, তারা আগেই ঝড়ের বেগে তাকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, এত ভালো কেন বাসেন আমায় তুর্য ভাই? আমার সমস্ত কথার কেন এত গুরুত্ব দেন আপনি? আমি আপনার এত ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আপনি আমায় এত ভালোবেসে গেলেন, আর আমি দিন পর দিন আপনাকে কত বাজে কথা বলেছি, আপনাকে কষ্ট দিয়েছি, কত আঘাত করে কথা বলেছি। আপনাকে কখনো মনে অবধি করিনি আমি সেই আপনি আমায় ভালোবেসে এত কষ্ট সহ্য করেছেন, এত কিছু করেছেন। আমি আপনার ভালোবাসার যোগ্য নই তুর্য ভাই, একদম যোগ্য নই আমি। তারার কথায় তুর্য বুঝতে পেরে হালকা হেসে তারাকে এবার দুহাতে জড়িয়ে ধরে চুলের ভাঁজে চুমু খেয়ে বলে ওঠে, কে বলেছে তুই আমার ভালোবাসার যোগ্য না? তুই যদি আমার ভালোবাসার যোগ্য না হতিস তাহলে এই তুর্য কখনো তোর প্রতি আটকাতো না, তোকে এত ভালোবাসতো না। আর তাছাড়া তুই আমার ভালোবাসিস বা না বাসিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি, এটাই যথেষ্ট। আমার একার ভালোবাসা দিয়েই পুরোটা জীবন চলে যাবে, বুঝলি? তারা তুর্যের কথার প্রত্যুত্তরে কিছু বলে না, শুধু তুর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে তারা তুর্যের এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তাজ তিথি, তাদের ঠোঁটে তৃপ্তির হাসি, তাদের চোখে দেখায় এই পৃথিবীর সেরা কাপল এরা দুজন। তুর্য এবার তারাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে হাত বাড়িয়ে তারার চোখের পানি মুছিয়ে কড়া গলায় বলে ওঠে, অনেক কাদা হয়েছে, এবার ঘরে চলুন, সারা রাত কি বাইরেই পার করবো নাকি? ওদিকে আপনার ভাই ভাবির তো নতুন বিয়ে হয়েছে, ওদের একটা প্রাইভেসি আছে তো নাকি? আমরা না হয় পুরোনো কাপল, এরা তো নতুন নতুন, আমরা বাসার ভেতরে গেলেই তো ওরা একটু সময় কাটাতে পারবে, তাই না? সূর্যের কথায় তিথি লজ্জায় মাথা নামিয়ে ফেলে, তাজ তা দেখে হালকা হাসে। তারা তাজ তিথির পানে তাকিয়ে কান্না বন্ধ করে। তারাকে থামতে দেখে তুর্য এবার তারার হাত ধরে বলে ওঠে, এবার চলুন ম্যাডাম। তুর্যের ম্যাডাম ডাকার ধরন দেখে হালকা শব্দ করে হাসে তারা। তুর্য তা দেখে তারার হাত ধরে মৃদু হেসে হাঁটা দেয় বাড়ির ভেতর, পেছন পেছন তাজ তিথিরাও যেতে শুরু করে। বাড়ির ভেতর প্রবেশ করতেই তেমন বেশি লাইটের আলো পাওয়া যায় না, হালকা আলোয় চারপাশটা। তারা তিথি আর খেয়াল করে না, খেয়াল করার সুযোগটাও পায় না তারা। তুর্য সোজা তার হাত ধরে নিয়ে যেতে থাকে উপরের দিকে। উপরে উঠতেই তুর্য পেছন ফিরে তাজের পানে তাকিয়ে ডান পাশের দিকে ইশারা করে বলে ওঠে, ওই রুমটা তোদের, অনেকটা জার্নি করে এসেছিস, এখন গিয়ে রেস্ট নে, আমি খাবার রানিয়ে রেখেছি, তোদের ঘরে রাখা আছে, খেয়ে নিস দুজনে। তুর্যের কথায় তাজ মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে ওঠে, ঠিক আছে ভাইয়া, আর তোমরাও খেয়ে নিও। তাজের কথা শুনে তুর্য হালকা এসে শুধুমাত্র মাথা নাড়িয়ে বলে ওঠে, হুম। আর কথা বাড়ায় না কেউ। তাজ তিথির হাত ধরে মৃদু হেসে তাদের রুমের দিকে চলে যায়। তাজেরা যেতেই তুর্য ও তারাকে নিয়ে তাদের রুমটায় চলে যায়। রুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই তারা চারপাশটায় তাকায়। এক মোহময় প্রশান্তি যেন চারপাশ থেকে ছড়িয়ে পড়ে, হালকা কফি আর চন্দনের মিশ্র সুগন্ধ বাতাসে ভাসছে। তারা মুগ্ধ হয়ে পা বাড়ায় সামনের দিকে। তুর্য এক পলক তারার পানে তাকে দরজা আটকে দেয়। তারা ব্যস্ত হয়ে পড়ে নিজের রুম দেখতে। ঘরের মেঝেতে মখমলি কার্পেট, যেটা হালকা গোলাপি আর বাদামি রঙে ফুল প্যাটার্নে সাজানো, দেয়ালে সফট অফ হোয়াইট টেক্সচার,
তার মাঝে সোনালি রেখায় আঁকা নকশা। একপাশে ঝুলছে একটা বড় আর্ট ফ্রেম, যেখানে জলের ধারে দাঁড়িয়ে থাকা দুটি অবয়ব তারা আর তুর্যের। বিছানাটা ঘরের ঠিক মাঝখানে, বাদামি কাঠের মাথালটা অনেকটা রাজকীয় নকশায় তৈরি, তার উপরে সাদা ক্রিমের পাতলা ঝালর দেওয়া এক সেট পর্দা নেমে এসেছে। বিছানা চাদরটা হালকা স্যান্ডব্রেজ রঙের, তার উপরে সিল্কের গোলাপি ও সোনালি কুশনগুচ্ছ, সবকিছুই যেন একে অপরের পরিপূরক। ঘরের ডান পাশে রয়েছে কাঠ ও কাচের সংমিশ্রণে তৈরি একটি ওয়ারড্রোব, সামনে বিশাল আয়না বসানো, পাশে ছোট টেবিলের উপর একজোড়া পারফিউম আর গয়নার বাক্স, বাম পাশে এক কোণায় বসানো পড়ার টেবিল, যেখানে একটি ছোট টেবিল ল্যাম্পের মৃদু আলো, কয়েকটি বই আর জানালা খোলা আছে। এটা কাভার্ডের ড্রেসিং টেবিল। তারা অবাক চোখে সবটা দেখছে। হুট করে তার চোখ যায় বেলকনির দিকে, সে অবাক চোখে পা বাড়ায় সেখানে। ঘরের ঠিক সামনের দেওয়াল জুড়ে কাঁচে ঘেরা বিশাল বেলকনি, পর্দা সরিয়ে তাকাতেই বাইরে এক টুকরো চাঁদের আলো পড়ে তার টেরেসে। বেলকনিতে দুটি কাঠের চেয়ার ও ছোট্ট রাউন্ড টেবিল, তার পাশে এক সারি গাছের টব, ল্যাভেন্ডার, বেসিল আর ছোট গোলাপ গাছ। তারা শুধু মুগ্ধ হয়ে সবটা দেখছে। তুর্য পা বাড়িয়ে তারার কাছে এগিয়ে যায় তারার দিকে। তারা মুগ্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বাড়ির সব থেকে সুন্দর দৃশ্য বুঝি এটা, যেখান থেকে বাইরের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তুর্যের মাঝে তারাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে তুতনি থাকায় তারা তার পেটে রাখা তুর্যের হাতের ওপর হাত রাখে। তুর্য তা দেখে হালকা হেসে বলে ওঠে, মহারানীর কি রুমটা পছন্দ হয়েছে? তুর্যের কথায় তারা মুগ্ধ হয়ে সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, খুব খুব পছন্দ হয়েছে আমার। তারার কথায় তুর্য হালকা হেসে তারার গালে শব্দ করে চুমু এঁকে কে ছেড়ে তারার কাঁধের উপর দুহাত উঠিয়ে ভার দিয়ে বলে ওঠে, যাক, খুশি হলাম। এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে আসুন মহারানী, তাহলে ভালো লাগবে। তারপর না হয় বসে বসে আপনার রুমের সবটা দেখবেন। তুর্যের কথায় তারা হালকা এসে কিছু না বলে শুধু মাথা নাড়ায়। তা দেখে তুর্য তারাকে ছেড়ে বলে ওঠে, ওকে গিয়ে ফ্রেশ হয়ে আয়। তুর্যের কথায় আর তারা কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যায় ওয়াশরুমের দিকে। তারা চলে যেতেই তুর্য তারা যাওয়ার পানে তাকিয়ে হালকা হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তিথি ফ্রেশ হয়ে কেবলমাত্র এসেছে। তুর্য আগে থেকে সব জামা কাপড় মনে হয় আনিয়ে রেখেছিল। কাভার্ড খুলতেই বেশ কিছু ড্রেস পেয়ে যায়। সেখান থেকে তিথি একটা নর্মাল সাদা সালোয়ার কামিজ পরে নেয়। তাজ বিছানায় বসে বসে ফোন টিপছিল। এমন সময় তিথির আগমন বুঝতে পেরে সামনের দিকে তাকায়। তিথি টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে টাওয়াল রেখে চিরুনি নিয়ে চুল আঁচড়াচ্ছে। তাজ তাকিয়ে থাকে তিথির প্রতিটি ভঙ্গিমার দিকে, চুপচাপ নিঃশব্দে, যেন সময়ের গতি থেমে গেছে এই মুহূর্তে। সাদা সালোয়ারে তিথিকে যেন একদম আলাদা লাগছে, নির্ভার স্নিগ্ধ, এক টুকরো মেঘের মতো। ভেজা চুলে পানির ফোঁটা এখনো ঝরছে, সেই ভিজে ছোঁয়াটুকু তিথির গালের কাছে আলো ছায়ার খেলা তৈরি করছে। তাজের মনটা হঠাৎ করে নরম হয়ে যায়। তার সমস্ত অভিমান, ক্লান্তি, দুশ্চিন্তা যেন এক নিমিষে মিলিয়ে যায়। তিথির এই ঘরোয়া রূপ, এই নিস্তব্ধ ভঙ্গি, সব মিলিয়ে তাজের মনে হয় সে যেন এক অনাবিল শান্তির ছবির দিকে তাকিয়ে আছে। কোনো শব্দ নেই, কেবল হৃদয়ের ভিতরে ঘোর লেগে আছে। তার নিজের স্ত্রী নামক এই মেয়েটাকে দেখে কেমন যেন ঘোর লাগিয়ে দিচ্ছে তাকে। তাজ আর বসে থাকতে পারে না, বসা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে যায় তিথির দিকে। তিথি তখনও মন দিয়ে চুল আঁচড়াচ্ছে, দৃষ্টি তার নিজের চুল আঁচড়ানোর দিকে, আয়নার দিকে নয়। আয়নার দিকে তাকালে হয়তো বুঝতে পারত পেছন থেকে তার স্বামী নামক পুরুষ তার প্রতি কিভাবে দুর্বল হয়ে গেছে। তাজ ধীর পায়ে এগিয়ে এসে তিথিকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেতে শুরু করে। তাজের স্পর্শে তিথির শরীর কেঁপে ওঠে এক অন্নভস্ত শিহরণে। চুল আঁচড়ানো হাতটা থেমে যায় হঠাৎ মাঝপথে। তার নিঃশ্বাস যেন গলার কাছে আটকে পড়ে, চোখের পাতা ভারী হয়ে আসে, আর বুকের ভেতরটা ধুকপুক করে কাঁপতে থাকে এক অজানা আবেগে। তিথির সারা শরীর যেন আচমকা এক উত্তাপে জেগে ওঠে। গালের কাছে তাজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া আর স্নায়ুতে বিদ্যুৎ খেলে দিয়ে যায়। নিজের হৃদয়ে ধুকপুক আওয়াজটা সে যেন স্পষ্ট শুনতে পায়, আর ঠোঁট একটু কাঁপতে থাকে বলা না বলা অনেক কথার ভারে। তিথির চোখে তখন বিস্ময়ের সঙ্গে মিশে থাকে একরাশ লজ্জা, আর সেই লজ্জার মধ্যে জন্ম নেয় এক গভীর মুগ্ধতা। প্রথমবার তাজের এভাবে এতটা কাছে আসার এই মুহূর্তটা তার মনে হয়ে ওঠে রোমাঞ্চ আর কমলতার এক মিশ্র অনুভব, যা না চাওয়ার মাঝেও যেন সে চিরকাল চেয়েছিল। তাজের এবার তিথিকে ঘুরিয়ে নিজের সামনে ফেরায়। তিথির নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হতে থাকে। তাজ এবার তিথির গলায় মুখ ডোবায়, একের পর এক চুমুর বর্ষণ করতে থাকে। তিথি খামচে ধরে নিজের পাজামাখানা। তাজ এবার তিথির গলা থেকে মুখ সরিয়ে নেয়, তিথির ঘাড়ের পেছনে হাত দিয়ে মাতাল করা দৃষ্টিতে তাকায় তিথির পানে। তিথির নিঃশ্বাস তখনও ভারী। তাজ তিথির কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, এভাবে যে তোমায় পেয়ে যাব বুঝতে পারিনি, এটার জন্য প্রস্তুত ছিলাম না আমি। তবে আজ যখন নিজের করে পেয়েছি তখন আর দূরত্ব বাড়াতে চাই না, নিজের করে নিতে চাই আজ।
তোমায় আজ আমার প্রয়োজন তৃথি। আই এম সরি প্রথম রাতে এতটা দুর্বল হয়ে পড়ার জন্য। তবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আই এম রিয়েলি সরি। আমায় আজ রাতে সহ্য করে নিও প্লিজ। বলে তাজার এক মুহূর্ত দেরি না করে তিথির বুক থেকে ওড়নাটা সরিয়ে নিচে ফেলে দেয়। তা দেখে তিথি কিছুটা কেঁপে ওঠে, মনে মনে বেশ ভয় আর ভালো লাগাও কাজ করছে। তাজ তাকে হুট করে পাঁজো কোলে তুলে নেয়। তিথি গলা আঁকড়ে ধরে তাজের। তিথির ঠোঁটের কোণে তিরতির হাসি। তাজ তিথিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের পরনের পাঞ্জাবিটা খুলে নিচে ফেলে দিয়ে তিথির ওপর ঝুঁকে যায়, আর দুজনে হারিয়ে যায় এক ভালোবাসার গভীর গহ্বরে। তুর্য রুমেই নিজের পাঞ্জাবি চেঞ্জ করে একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিয়ে বেলকনিতে গিয়ে বসে তারার জন্য অপেক্ষা করতে থাকে। এর মাঝে তারা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। পরনের শাড়িটা আর খোলেনি, সেটা পরেই আছে। সে টাওয়াল দিয়ে মুখ মুছে সেটা বিছানায় রেখে চলে যায় বেলকনিতে। সেখানে যেতেই তুর্য তারাকে আসতে দেখে এক হাত বাড়িয়ে দেয় তার দিকে। তারা সেটা বুঝতে পেরে হালকা হেসে এগিয়ে যায় তুর্যের কাছে। তুর্য তারার হাত ধরে তারাকে তার কোলে বসায়। তারাকে বসিয়ে তারার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে ওঠে, ঘুমাবি না? তুর্যের কথায় তারা শান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ ঘুমাবো একটু পর। এখন একটু মধ্যরাতের এই সুন্দর পরিবেশটা আপনার সাথে উপভোগ করি না হয়। তারার কথায় তুর্য হালকা হেসে তারাকে আরও সুন্দর করে তার কোলে বসিয়ে পেছন থেকে তার পেট বুক হাত দিয়ে জড়িয়ে ধরে। তারার কাঁধে থুতনি ঠেকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, একটা কথা বলবো? তুর্যের কথায় তারা মিহি কণ্ঠে বলে ওঠে, বলুন। তারার উত্তর পেয়ে তুর্য তারার উন্মুক্ত ঘাড়ে শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে, ওর মাঝে কি এমন আছে বলতো যা অন্য নারীর মাঝে নেই? তুর্যের কথায় তারা ধীর কণ্ঠে বলে ওঠে, জানি না। তুর্য তারার কথায় উল্টো উত্তর দেয়, জানিস না কেন শুনি? তুর্যের কথায় তারা ঘাড় ঘুরিয়ে এক পলক তুর্যের পানে তাকে ঠোঁট উল্টে বলে ওঠে, আমি কি করে জানবো আমার মাঝে কি আছে যে আপনি আমাকে যার জন্য ভালোবেসেছেন অন্য নারীকে ভালোবাসতে পারেননি? তারার কথায় তুর্য হুট করেই তারার কাঁধে কামড় মারে। ব্যথায় তারা আর্তনাদ করে বলে ওঠে, ও মা গো। তুর্য তারার কাঁধে দাঁত বসিয়ে তারপর তারাকে ছাড়ে। তারা তো ব্যথায় পুরো শেষ। সে তুর্যের দিকে ফিরে রাগ দেখিয়ে বলে ওঠে, কামড় মারলেন কেন? তুর্য তারার কথায় সোজাসাপটা উত্তর দেয়, তুই জানবি না কেন তোর মাঝে কি আছে? তুর্যের এহেন উত্তর পেয়ে তারা রাগ দেখিয়ে বলে ওঠে, তাই বলে আপনি এভাবে কামড় মারবেন? কত ব্যথা করছে জানেন? তারার কথা শুনে তুর্য গাছাড়া ভাব নিয়ে বলে ওঠে, বেশ হয়েছে, ব্যথা করছে তাতে আমার কি? তুর্যের কথায় তারা রাগ হয় প্রচুর। সে আর কিছু না বলে রাগ সামনের দিকে ফিরে রাগে মুখ ফুলিয়ে বসে থাকে। বড্ড বেশি রাগ হচ্ছে তার এখন। তুর্য তারার পানে তাকায় মৃদু আলোতে তারার কাঁধের দিকে তার চোখ যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে লালচে দাগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এবার তার খারাপ লাগে, কামড়টা না হয় একটু বেশি জোরে হয়ে গেছে। তুর্য এবার তারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে ওঠে, বেশি ব্যথা লেগেছে? তুর্যের কথায় তারা মুখ ভেঙচি কেটে অন্য পাশ তাকায়। তুর্য বেশ ভালোই বুঝতে পারে তার বউটা যে রাগ করেছে, তাই সে কামড়ের জায়গায় ছোট ছোট চুমু দিতে দিতে বলে ওঠে, সরি সোনা, এই আদর করে দিচ্ছে, আর ব্যথা করবে না। তুর্যের কথা শুনে তারা মুখ ভোঁতা করে তুর্যকে ভেঙিয়ে বলে ওঠে, হ্যাঁ আসতে নিজে ব্যথা দিয়ে নিজেই আবার আদর করতে আসে যত সব। তার কথা শুনে তুর্য থেমে তারার পানে তাকিয়ে কড়া কণ্ঠে বলে ওঠে, আমি আঘাত করব আর আমি আবার আদর করব, বুঝেছিস? তুর্যের কথায় তারা আর কিছু না বলে মুখ ভোঁতা করে বসে থাকে। তুর্য এবার হুট করে তারার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, বাবুই কিছু ফিল করতে পারছিস? তুর্যের কথায় তারা ভ্রু কুঁচকে তাকে বলে ওঠে, কি ফিল করব? তারার কথায় তুর্য ফের বলে ওঠে, কিছু ফিল করতে পারছিস না? তুর্যের কথায় তারা সোজাসাপটা উত্তর দেয়, কই না তো। তারার কথায় তুর্য এবার তারাকে টেনে ভালো করে নিজের কাছে জড়িয়ে দিয়ে বলে ওঠে, এবার। তুর্যের কথায় তারা কপালে 3 ভাঁজ ফেলে বোঝার চেষ্টা করে কি ফিল করার কথা বলছে। তুর্য তাকে তার ভাবনার মাঝেই হুট করে সে কিছু একটা অনুভব করে চমকে তাকায় তুর্যের পানে। তুর্য তা দেখে বাঁকা হাসে। তারা তা দেখে আমতা আমতা করে বলে ওঠে, তার মানে? তারার কথা শুনে তুর্য ধীর কণ্ঠে বলে ওঠে, বুঝতে পেরেছিস যখন, তাহলে বিছানায় চল। তুর্যের কথায় তারা মুখ খুলে কিছু বলতে নেবে তার আগেই তুর্য তারাকে কোলে নিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এত ঢিলা কেন তুই? সব কিছুতেই তো তোর ঢিলামি। বলেই তারাকে কোলে নিয়ে রুমের ভেতর গিয়ে তারাকে বিছানায় শুইয়ে দিয়ে একটানে নিজের শরীর থেকে টি শার্ট খুলে বিছানার একপাশে রেখে তারাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার শরীর থেকে আঁচড় ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে তারার উপর।